স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। তাজরিনের আগুনের পর রানা প্লাজার ধস, এই দুই দুর্ঘটনা খাদের কিনারায় নিয়ে গেছে এই দেশের রপ্তানিমুখী পোশাক খাতকে। শ্রমিক নিরাপত্তা আর পারিশ্রমিক নিয়ে পশ্চিমা ক্রেতাদের উদ্বেগে চাপের মুখে সরকার ও ব্যবসায়ীরা, অন্যদিকে বেতন ভাতা বৃদ্ধি ও নিরাপত্তার দাবিতে থেকে থেকে রাস্তায় নামছেন পোশাক কর্মীরা। আজকের বাংলাদেশে আলোচনায় তাই আসবে কোন খাদে গার্মেন্টস খাত। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আছেন এফবিসিসি এর সাবেক সভাপতি আনিসুল হক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। স্বাগত আপনাদের। জনাব দিলীপ বড়ুয়া, আমি কোন খাতে গার্মেন্টস খাতের আগে একটি প্রশ্ন আপনাকে করেই নিতে চাই যে গার্মেন্টস শিল্প পার্ক একটি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, এক যুগ ধরে বিষয়টি ফাইলবন্দি আছে, কেন? ধন্যবাদ। এই বিষয়টি এটা ফাইলবন্দি নেই, এক যুগ ধরে হতে পারে, তবে আমরা ক্ষমতা আসার পর আমাদের বিসিকের উদ্যোগে করার জন্য আমরা অনেক দূর অগ্রসর হয়েছিলাম। আপনার বাউসিয়াতে আমরা এই জন্য প্রায় 200 একর জমিরও প্রায় ঠিক করেছিলাম, নির্দিষ্টকরণ করা হয়েছে। কিন্তু বিজিএমইর পক্ষ থেকে সম্প্রতিকালে তারা বলছে যে পিপিপির অধীন তারা করবে। কাজে এটা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পিপিপির অধীনে করার জন্য তারা একটা নতুন করে উদ্যোগ নিয়েছে। কাজে এটা ফাইল বন্দি নেই, মানে ফাইল চালাচালি হচ্ছে। যেন আনিসুল, আপনি কি একটু বলবেন যে এই গার্মেন্টস শিল্প পার্কটা করা আমাদের জন্য একটু ভালো হতো কিনা গার্মেন্টস শিল্পের উন্নয়নের জন্য? গার্মেন্টস শিল্প পার্কের জন্য আমরা অনেক বছর থেকে কিন্তু কথা বলছি এবং আমরা এই প্রচেষ্টার পেছনে বেশ বিজিএমএ শক্তভাবেই আছে। তবে মন্ত্রী মহোদয় যেটি বললেন সেটিরও যথেষ্ট সত্যতা আছে। তবে গার্মেন্টস শিল্প পার্ক ছাড়া এখন আর দ্বিতীয় কোনো গতি নেই এই ইন্ডাস্ট্রিকে একটি জায়গায় আনা, যে জায়গায় আর ওই কোন খাত থাকবে না। যখন আলোচনায় যাব আমরা হয়তো আরো বাড়িয়ে বলবো, তবে একটি জায়গায় নয়। আমাদের আশুলিয়ার যে এক্সপেরিয়েন্স অথবা কখনো কখনো সাভারের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স বলে যে একটি জায়গায় কোনোভাবেই নয়। খুব বেশি যে জমি লাগবে তাও না, বাউসিয়ায় অনেক জমি নেওয়া হয়েছে, অ্যাকোয়ার করা হয়েছে, কিন্তু এই কাজ যে গতিতে হচ্ছে এটা অনেক সময় লাগবে। তবে আজকে আলোচনায় গেলে আমরা দেখতে পারবো যে এই খাত থেকে উদ্ধার করতে হলে গার্মেন্টস শিল্পকে কি রিয়েলি করা দরকার। আমরা মনে হয় সেই আলোচনায় পরে যাব। তবে এটি প্রথম প্রয়োজন এটা বলতে পারি, এবং এটি এমন ভাবে করা প্রয়োজন যেটি 2 বছর থেকে 4 বছরের মধ্যে একটি প্যারাডাইম শিফটের মতো একটি রেজাল্ট দেবে। পরে বলবো। কমরেড খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টি জনাব আনিসুল হক আনলেন, এক সাভার এক্সপেরিয়েন্স বা আসলে এক্সপেরিয়েন্সের কথা বলে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নানা কারণে শ্রমিকদের নানাভাবে, রাজনৈতিক কারণেও নানাভাবে ব্যবহার করা হচ্ছে। বেতন ভাতা তো আছেই, আবার রাজনৈতিকভাবে ব্যবহার করার ব্যাপারটাও আছে। এই দুটি বিষয়কে আপনি কিভাবে দেখেন? যে জায়গার নির্দেশ করে উনি বললেন আশুলিয়ায় বা সাভারের এক্সপেরিয়েন্স থেকে, ধরেন কোনো আমি আরো পরিষ্কার করে বলি, কোনো একটি রাজনৈতিক দলের কোনো একটা রাজনৈতিক এজেন্ডা পূরণ করার জন্য অনেক সময় শ্রমিকদের ব্যবহার করে ভাঙচুর করা হচ্ছে, বাড়া হচ্ছে, তাদের বক্তব্য বা দাবিটাকে পিছনে ফেলে দিয়ে। এটার ব্যাপারে কি করার আছে বলে আপনি মনে করেন? প্রথম যেটা বললেন যে খাদের কথা বললেন, জি, বাংলাদেশের 6 কোটি শ্রমজীবী মানুষ তারা খাদের মধ্যে আছে, আর 30,000 কোটিপতি তারা ময়নামতির পাহাড়ের উপরে আছে। এরা তো হিমালয়ে উঠে যাবেন, আর আরো গভীর খাদে এই মানুষগুলি পতিত হবে। এই মানুষগুলি খাদে পতিত হলে কি তারা উপরে উঠতে পারবে? বাংলাদেশ ব্যাংক যেটা বলছে আর কি, ওর আগে অনেক আগে, সেটা উপরে উঠতে পারে, চাঁদেও যেতে পারে। না, সেই তো উঠতে পারে। তার মানে খাদের কথা বলছে, খাদে পড়তেছে একদম। তারা যদি খাদে যায় তাহলে তারা আরো বেশি, খাদের মালিকরাও পড়ছে, দুজন মারা গেছে ফলে সেটা একটা অ্যাক্সিডেন্ট। যাই হোক, এখন একটা হলো যেটা বলছেন যে রাজনৈতিক ব্যাপারটা, তো এখন যেমন গার্মেন্টস এর মালিক ওনাদের প্রায় 32 জন তো পার্লামেন্টেই আছে, আর এর আগে স্পিকার বলেছিলেন যে 150-এর উপরে ব্যবসার সঙ্গে যুক্ত, এবং এরা প্রধানত 2টা দলের, দুইটা প্রধান যে শক্তি, ক্ষমতাসীন এবং ক্ষমতা বহির্ভূত যে বুর্জোয়া দল, এদের সঙ্গে এরা যুক্ত। ফলে যদি বলেন যে রাজনৈতিকভাবে ব্যবহার করে এদেরকে, তাহলে এদের এই প্রশ্নটা আসতে পারে। এবং কিছু মালিক কয়েকদিন আগেও দেখলেন তথাকথিত জুট ব্যবসায়ী এবং এলাকার মাস্তান মাফিয়া, এদেরকে দিয়ে শ্রমিককে নিপীড়ন, একদিকে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আরেকদিকে হচ্ছে তথাকথিত জুট ব্যবসায়ী এবং এই মাফিয়া গোষ্ঠী, এদেরকে দিয়ে শ্রমিককে নিপীড়ন করা, এই একটা চিত্র। আর একটা হলো যেসব মালিকেরা যারা হয়তো বিভিন্ন দলের সঙ্গে, বিশেষ করে প্রধান 2 দলের সঙ্গে যুক্ত,
তারাও ওদেরকে ব্যবহার করছে। এই কয়দিন আগেই একটা আপনারা নিউজ দেখছেন যে বোধহয় রয়টার্সে একটা নিউজ বলেছে, পার্লামেন্টের একজন সদস্যের কথা বলেছেন যে তিনি এখন প্রায় 26,000 গার্মেন্টসের শ্রমিক ওনার ইয়েতে আওতায় আছে এবং 20 কোটি মার্কিন ডলার উনি বছরে ইনকাম করেন, কিন্তু কোনোদিন তার শ্রমিকদের ব্যাপারে না পার্লামেন্টে না বাইরে কোনো কথা বলেছেন বা সেই ব্যাপারে কোনো দায়িত্ব পালন করেছেন। এবং বাকিদের কথা তো আছেই, এর আগেও বিভিন্ন রিপোর্ট পত্রিকায় যেটা আসছে, একদিকে ওই পোপ বলছে যে দাসের মতো, আমরা তো আগে থেকেই বলছি আমরা দাসের মতো, আমরা যে অনেক দুর্দশাগ্রস্ত অবস্থায় এরা আছে আমাদের এই শ্রমিকেরা। কিন্তু ওখানে একটা রিপোর্টও দেখা যাচ্ছে যে একজন 10 লাখ টাকা নিয়ে শুরু করেছিলেন, সবার কথা বলছি না, একজন 4,500 কোটি টাকার মালিক হয়েছেন। আবার কারো বলছে যে সেখানে হয়তো মানুষ 4 জন, বাড়িতে গাড়ি আছে 7টা, আর ওখানে দেখা গেল যে হয়তো পরিবারে 5 জন সদস্য আছে, সেই মানুষদের যেমন এইবারও দেখেছেন জি। যে এই সাভারের কথা বলছেন, আমরা তো 10টার পর থেকেই ছিলাম ওখানে। এই যে মানুষগুলি এসছে, এই পরিবারের সদস্যরা, এদের আহাজারি একটা দিক আছে, কিন্তু এরা যে আসছে অনেকে ধার দেনা করে আসছে, এই লাস্টটা যে নিয়ে যাবে সে পয়সাটা হাতে নাই। আমরা এই ব্যাপারে নিশ্চয়ই আরো বিস্তারিত কথা বলবো। আমি একটু জনাব দিলীপ বড়ুয়া আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে একটি কথা উঠছে যে এই যে শ্রমিকদের রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য উনি সরাসরি বললেন খালেকুজ্জামান ভাই যে দুটি বুর্জোয়া, একদল ক্ষমতায় আছে আরেক দল বুর্জোয়া ক্ষমতায় যেতে চায়, আপনি তার একজন মন্ত্রী সেই সরকারের, সেই বিষয়ে আপনি ট্রেড ইউনিয়নের যে ধারণাটা আসছে যে গার্মেন্টসের ট্রেড ইউনিয়নের বিষয়, সেটা আপনি সমর্থন করেন কিনা? আপনাকে আবার আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি, ট্রেড ইউনিয়ন নিয়ে আপনি বলার কে বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী এরকম একটা চিঠি আবার মার্কিন রাষ্ট্রদূত যিনি আছেন ডেন মজিনা তাকেও দিয়েছিলেন, যেটি আবার পরে বলা হয়েছে উনি ওনার ব্যক্তিগত মতামত, এটা যদি একটু বলতেন। না, বিষয়টি হচ্ছে যে শ্রমিক আন্দোলন যখন হবে, শ্রমিক যখন থাকবে একটা কমপ্লায়েন্স হিসাবে বা তাদের সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি হিসাবে, আপনার ট্রেড ইউনিয়ন এটার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। ট্রেড ইউনিয়নকে বাদ দিয়ে শ্রমিক স্বার্থ বা কারখানা যে গতিশীলতা বা সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি, এটা কল্পনা করা যায় না। তো এখানে আমাদের এখানে মালিক পক্ষ তো মনে করতে পারেন যে আমি যদি ট্রেড ইউনিয়ন করা দিই তারা সবসময় ডিস্টার্ব করবে, কিন্তু শ্রমিকেরা কখন ডিস্টার্ব করে? শ্রমিকেরা সবসময় কিন্তু কারখানাকে তার উৎপাদনের অংশ হিসাবে অথবা তার জীবন জীবিকার অংশ হিসাবে মনে করে, কাজে সে কোনোদিন মানে বাধ্য না হলে। কিন্তু আমাদের যে ট্রেড ইউনিয়নের যে এক্সপিরিয়েন্স, আমরা যদি তিতাসের কথা চিন্তা করি বা সরকারি অন্যান্য ব্যাংকগুলি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কথা যদি চিন্তা করি, আমাদের ট্রেড ইউনিয়নের এক্সপিরিয়েন্স কি খুব ভালো? না না, আমাদের ট্রেড ইউনিয়ন এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ কতগুলো বিষয়ে। জি। যেমন সরকারি রাষ্ট্রায়ত্ত কারখানা ট্রেড ইউনিয়নগুলো হচ্ছে যে সেখানে হল যে দলবাজি করা হয়, যে যারাই ক্ষমতা থাকে সিবিএটা তাদের পক্ষে থাকে, এবং এখানে বিভিন্ন রকম করাপশনেরও উৎস কিন্তু এই সিবিএ গুলো থেকে হয়। পাট শিল্পের ট্রেড ইউনিয়ন, আচ্ছা, পাট শিল্প যেগুলো সরকারি, আমি বলছি সরকারি, জি, কিন্তু প্রাইভেট সেক্টর গুলাতে যেখানে আছে সেখানে কিন্তু ট্রেড ইউনিয়নগুলো অত্যন্ত এফেক্টিভ ওয়েতে কাজ করে যদি মালিক পক্ষ সংবেদনশীল হয়। আমরা এই বিষয়ে যেন আনিসুল হক আপনার মতামত জানবো যে যদি মালিক পক্ষ সংবেদনশীল হয় তাহলে ট্রেড ইউনিয়নগুলি ভালোভাবে কাজ করতে পারে বা শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য ওটা একটা পন্থা কিনা, যদি আপনি একটু। ট্রেড ইউনিয়ন নিয়ে তো মালিক পক্ষ কখনো না বলেনি, বলেছে কখনো? মালিক পক্ষ ট্রেড ইউনিয়ন হচ্ছে না কেন? ট্রেড ইউনিয়ন কি নিষিদ্ধ আছে আমাদের? ট্রেড ইউনিয়ন হচ্ছে না কেন? শ্রমিকরা চাচ্ছে না সেজন্য হচ্ছে না? ট্রেড ইউনিয়নের যেসব আইন কানুন আছে সেগুলো যদি মেনে একজন ট্রেড ইউনিয়ন করে তাহলে ট্রেড ইউনিয়ন সে করতে পারে। 10% ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন আছে। আচ্ছা, শ্রমিকের সেই সময় নেই ট্রেড ইউনিয়ন করার মতো। আর শ্রমিক যদি খুশি না হয় তাহলে সে নিজেই ফ্যাক্টরির মধ্যে সেই রেজাল্ট আপনারা অনেক সময় দেখেছেন। কিন্তু যে কথাটি মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে শ্রমিক, আমাদের যে বিপ্লব অথবা আমাদের যে ঝামেলা আমরা দেখছি এই যে তাকিয়ে, সেটা কিন্তু রেসপেক্টিভ ফ্যাক্টরির শ্রমিকরা খুব বেশি করে না, বাইরের ফ্যাক্টরির শ্রমিকরা বেশি করে বলে সবাই সব সময় আমরা বলি। সুতরাং ট্রেড ইউনিয়নই সবচাইতে বড় সমস্যা, এবং ট্রেড ইউনিয়ন হলেই স্বর্গ সুখ এসে যাবে আমার মনে হয় যে আমরা ট্রেড ইউনিয়ন করতে কখনো মানা করিনি। আমরা ট্রেড ইউনিয়ন নিজেরা ভয় পাই, এটা সত্যি। যে কারণটি আপনি বললেন, যে কারণটি এখনো চলছে, ট্রেড ইউনিয়ন হওয়া মানেই বেশ কিছু বড় বড় নেতাদের এক ধরনের আধিপত্য, নেতৃত্ব, যেগুলো আমরা দেখছি ব্যাংক, বড় বড় অর্গানাইজেশনে, বড় বড় শিল্পে। সুতরাং ট্রেড ইউনিয়ন বাইরের লোক আমরা ছিলাম না। গভর্নমেন্ট সেদিন ট্রেড ইউনিয়ন সম্পর্কে কিছু অ্যামেন্ডমেন্ট করেছে, আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়নি, গভর্নমেন্ট করেছে, আমরা দেখেছি, শুনেছি, আইন মতো আছে, হবে। কিন্তু স্যার যেটা বললেন, ওনাদের কথা শুনলে খুব মজা লাগে, কখনো কখনো মনে হয় সপ্তাহাকাশে আছি না কোথায় আছি।
একজন মালিক তো ব্যবসা করেন স্যার কিছু মুনাফার জন্য। আজকে 25 বছর পর আমি 3টা গাড়ি কিনেছি, হয়তো 25 বছর দিবারাত খেটেছি এবং ওই 3টা গাড়ির পেছনে ব্যাংক লোন আছে। আমি যদি একটা ইনভেস্ট করি আজকে, মানে আমি কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে বসেছি যে হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন। আজকে যে খাদের কথা আপনি বলছেন, প্রথমেই কিন্তু আমি মাফ চেয়ে নিই যে দৃশ্যটি আমরা এখানে দেখছি এর কোনো উত্তর আমার কাছে নেই। আমি যতবার টেলিভিশনে গেছি ততবার বলেছি রানা প্লাজা অথবা স্পেকট্রাম অথবা তাজরিন, কে দায়ী সেটা পরের কথা, কিন্তু অ্যাজ এ মানে পার্সন অফ দ্য ইন্ডাস্ট্রি, মেম্বার অফ দ্য ইন্ডাস্ট্রি, আমার ক্ষমা চাওয়া ছাড়া, অনুতাপ করা ছাড়া, অপরাধ বোধ ছাড়া আমার কোনো গতি নেই। এই জায়গাটি আমরা কোনোভাবেই কেউই সমর্থন করি না, কিন্তু আমরা যখন আনিস ভাই আপনি বলবেন, আমাদের একজন দর্শকেরও প্রশ্ন, এটা আমারও মনের প্রশ্ন আসলে, আপনি মুনাফা করবেন, অবশ্যই মুনাফা করবেন, কিন্তু আপনি যে মুনাফাটা করছেন, যে শ্রমিকদের মাধ্যমে মুনাফাটা করছেন, তাদের সাথে আপনার আয় এবং শ্রমিকদের আয়টা প্রপোর্শনেট কিনা? আমরা মোটেই না। আপনার আয় আর ওই যে পিছনে ক্যামেরাম্যান ধরে আছে তার আয় এক না, এক না, কিন্তু আমি বলছি প্রপোর্শনেট, মানে আপনি বলেন আপনার পিয়নের আয় আর আপনার আয় না, প্রপোর্শনেট, কিন্তু প্রপোর্শনেট এই প্রপোর্শনেট ইজ এ ভেগ টার্ম। আমি বলছি প্রপোর্শনেট সবার না, অন্তত 15 থেকে 20% ইন্ডাস্ট্রির সঙ্গে প্রপোর্শনেট না, কিন্তু 60% ইন্ডাস্ট্রি আসলে খুব সাফার করে। আচ্ছা, আমি নিজেই মনে করি যে আজকে যে মানে ওয়েজের কথা বলি আমরা, এটা সত্যি বাড়ানো প্রয়োজন। কতটুকু বাড়ানো প্রয়োজন, ঠিক আছে, কতটুকু আমরা কম্পিটিটিভ হব, তার সঙ্গে একটা জিনিস জড়িত, যেটা যে আমরা নিশ্চয়ই আমরা মিনিমাম ওয়েজকে বাড়ানো প্রয়োজন, নিশ্চয়ই শ্রমিকের প্রতি আরো অনেক দেখা প্রয়োজন, নিশ্চয়ই তাদের জন্যই আজকের এই হোয়াট এভার উই আর সেইং যে গার্মেন্টস কোন খাত, বা গার্মেন্টস খাত মানে ইকোনমি খাতে পুরোপুরি ভাবে, সেই জায়গাটিতে আমাদের অনেক কিছু করার আছে, সেই জায়গাটিতে আমি ডিবেট করছি না। আমি শুধু বলতে চাইছি যখন এরকম নেতারা একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক বলেন, তখন আমাদের আরেকটু ডিটেলে যে বোঝা উচিত বা বোঝা প্রয়োজন, বা ওনাদের বোঝানো প্রয়োজন। আমাদের এই জায়গাটিতে আমরা ফেল করছি যে আসলে আমরা কতটুকু কম্পিটিটিভ, আমাদের কম্পিটিটররা কি করছেন, আমাদের শ্রমিকদের প্রোডাক্টিভিটি যে জায়গাটিতে আমরা খুবই মানে অনেকটা দুর্বল। আমি ধরেন একজন শ্রমিকের 3000 টাকাকে 10,000 টাকাও করে দিতে পারি, সে যদি মাত্র 100টি পিস বেশি দিতে পারে তাহলে কিন্তু উই ক্যান সারভাইভ। এই জায়গাটিতে আমাদের লিঙ্ক করা হয়নি। তো আমার মনে হয় এই রানা প্লাজা আমাদের চোখ খুলে দিয়েছে। আমার মনে হয় রানা প্লাজা এমন একটি জায়গায় নিয়ে এসছে যে আমরা বোধহয় আরো অনেক কাছাকাছি হব। যেমন আপনি নিশ্চয়ই এটা নিয়ে আরো বলবেন, আমি একটু খালেকুজ্জামান ভাইকে শুনি যে আমাদের যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস আছেন, তিনি বলেছেন কৃতদাস নয় মানুষ হিসেবে বাঁচতে চাই। উনি তুলনা করছেন আমাদের শ্রমিকদের কৃতদাসের সঙ্গে। আমরা পোপের মুখেও শুনেছি আমাদের শ্রমিকদেরকে তিনি স্লেভ লেবারই বলেছেন। তো সেইটা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন যে আসলে কতটুকু ইয়ে হলে এটা প্রপোর্শনেট হবে বা কি। খালেকুজ্জামান ভাই যদি একটু বলতেন যে ওনারা একটা বাস্তব পরিস্থিতির কথা বলছেন যে 100 পিস যদি একজন বাড়ায় তাহলে 3000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত করা সম্ভব। আমাদের আনস্কিল লেবারটাও উদাহরণ দিয়ে শুধু জি সোয়েটার ফ্যাক্টরি প্রোডাকশনে হয়, হ্যাঁ, একটা সোয়েটার ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরিতেই আছে, মানে অন্তত 2-3টা মেয়ে আছে যারা 24 থেকে 26,000 টাকা মাসে আয় করে, বিকজ সে বেশি প্রডিউস করে। তার পাশের ছেলেটাই কিন্তু 6,000 টাকা আয় করে। তার মানে সেভাবে যদি আমরা পুরো ইন্ডাস্ট্রিকে যদি আমরা লিঙ্ক করতে পারি প্রোডাক্টিভিটির সঙ্গে, সোয়েটারের কিন্তু বেতন অনেক বেশি। আপনি যাকে জিজ্ঞেস করবেন, যদি একটি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে 5,000 টাকা ওভেন শ্রমিক পায়, সেখানে 12,000 টাকা সোয়েটারের পায়, বিকজ সে তার প্রোডাক্টিভিটি দিয়ে সেটা আর্ন করে। ওভেন ইন্ডাস্ট্রিতে সেটা আসেনি। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের মনে হয় যে অনেক কিছু অ্যাড্রেস করা আছে। খালেকুজ্জামান ভাই, আমি এই পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে। আপনি যদি এই বিষয়গুলো অ্যাড্রেস করেন, আনিস ভাই সামনে অনেকগুলি কাগজ আছে যেখানে হচ্ছে যে গার্মেন্টস শিল্প, আসলে আমি এই পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে। আপনি যদি এই বিষয়গুলো অ্যাড্রেস করেন, আনিস ভাই সামনে অনেকগুলি কাগজ আছে যেখানে হচ্ছে যে গার্মেন্টস শিল্প আসলে আমাদের অর্থনীতিতে মোট কতটা যোগ করে সেটা তিনি ইলাবোরেটলি বলতে পারবেন। আমরা বিরতি নিয়ে ফিরে এসে আপনাদের কাছে শুনবো যে আসলে এতে কি করা উচিত। বিরতি নিচ্ছে একটু। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই সস্তা শ্রম বা শ্রমিকের ব্যাপারটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন, যেটি কিছু আলোকপাত জনাব আনিস করেছেন। আপনি যদি উনি যেটা বলছেন সেটা হলো, আমরা যেগুলি আমি কাগজে উল্লেখ করেছে, বিভিন্ন সময় পত্রিকায় এসছে, সেটা একটা কথা বললাম যে আমাদের স্বাধীনতা পূর্বকালে 1969 সালে তখন
যেখানে আইয়ুব খাঁর পতনের পরে ইয়াহি খান আসলেন এবং সেখানে ন্যূনতম মজুরি ঘোষণা করেছিলেন। বেসিক ছিল 125, সর্বসাকুল্য 155 টাকা। বাজারে চালের মন ছিল 30 টাকা, 1 মাসের বেতন দিয়ে 5 মণ চাল কিনতে পারত একজন শ্রমিক। এখন সেই শ্রমিকের রক্তে সাধারণ মানুষের এই আত্মত্যাগের মধ্য দিয়ে এই বাংলাদেশ তৈরি হয়েছে। যখন তৈরি হলো, এখন সেই শ্রমজীবী মানুষ আজকে সেই অধিকারটা হারিয়েছে। তাহলে সেদিন মালিক এবং শ্রমিকের যেরকম প্রপোর্শনের কথা বলছেন, তাহলে আজকের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে তার ধারে কাছে গিয়ে আছে? তাহলে সেই জায়গায় এখন যেমন অর্থমন্ত্রীও বলছেন, অধুনা আমাদের দেশে একটা লক্ষণীয় বিত্তশালী গোষ্ঠীর সৃষ্টি হয়েছে, কিন্তু সরকার তাদের কাছ থেকে যথাযথ রাজস্ব বা কর আদায় করতে পারে না। এটা অধুনা না, চিরকাল না, অধুনা বলতে এই অধুনা 1971 সেই অধুনা ছিল, 1950 অধুনা ছিল। সাম্প্রতিক ইয়ের কথা উনি উল্লেখ করে ক্যাটেগরিক্যালি বলেছেন যে এদের কাছে ট্যাক্স আদায় করা যায় না। এবং এটা কিভাবে উনি বলছেন যে যেসব মানুষরা ট্যাক্স দেয়, এটা ট্যাক্স দেয় কে? দেয়, কিন্তু তারা যেই পরিমাণ কর ফাঁকি দেয় সেটা আমার কথা না, সেটা অন্য ট্যাক্স দেয় কে? এটা হলো না, ট্যাক্স ট্যাক্স দেয় কে, দেয়। যেন মানুষ হলো সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমরা মানে বিদেশি পত্রপত্রিকাতেও আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি এ নিয়ে লিখেছেন, ট্যাক্স অ্যাভয়েডেন্সটা একটাকে বিগ ইনকনভেনিয়েন্স হিসেবে দেখা বিগ হয়। যা দেও, গার্মেন্টস ইন্ডাস্ট্রি 1 টাকাও ট্যাক্স ফাঁকি দিতে পারে না, কারণ তার এক্সপোর্ট থেকে নিয়ে যায়। ইট হ্যাজ বিন সেটেলড বাই দ্য গভর্নমেন্ট আজকে থেকে 10 বছর আগে। সেটা তো 1 টাকাও ফাঁকি দেওয়া সম্ভব সেটা না। তো উৎসে করের ব্যাপারে। উৎস তো কর, জি, উৎসে কর, তারপরে আপনার মোট আয়ের করের ক্ষেত্রে সেটা আমি প্রাইভেটলি দিচ্ছি যখন নিচ্ছি। এখানে কতগুলি সুবিধার কথা বলা হয়েছে, জি। উনি সেগুলি বলতে পারেন, কারণ আমি যেগুলি উল্লেখ করেছি ওই কথাগুলি বলার সময় যেমন কর দিচ্ছি স্যার। ইব্রাহিম খালেদ সাহেব বলেছেন যে পোশাক মালিকদের দাবি মুনাফা কম থাকে, তারা কম করে, কিন্তু জিরো ক্যাপিটাল নিয়ে শুরু করে ব্যবসা শুরু করেন এবং নানা সুবিধা তারা ভোগ করেন, 8 তলা 10 তলা বাড়ি করেন, তাহলে এগুলি কি মুনাফা না হলে Zero করেন? capital কি জিনিস? আমি টাকা ছাড়া? বলছি সেটা তো, আমি এটা উনি জবাব দেবেন। তাহলে সেখানে এসে বলছেন যে এরা কি কি সুবিধা পায়, বিদেশ থেকে যে কোনো রপ্তানি অর্ডার পেলে টাকা লাগে না। খালেকুজ্জামান ভাই, আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, আপনি কি এই সুবিধাগুলি বন্ধ করতে চান? না না, করতে বন্ধ চান? করার প্রশ্ন না, সেটা হলো মানে- যে আপনি এই সুবিধা যখন ভোগ করবেন সেটা কিন্তু মালিকের সুবিধা হবে। তাহলে সেটার মধ্যে কি আপনি কি শ্রমিকের মনে করছেন এই পর্যন্ত যা সুবিধা হচ্ছে সব মালিকেরই হচ্ছে, শ্রমিকদের হচ্ছে না সুবিধা? এখানে যে কথাটা আমি প্রথম বললাম জি। যে ওই প্রপোর্শনের যে কথাটা আপনি তুলেছেন, জি। যে এখন তো 1.5 মণ চালও কিনতে পারে না সে। আর তখন একটা আমরা আদমজি ইস্পানির কথা বলেছি যে তারা একটা কারখানা করার সময় 1.5 মণ এখন চাল তারা কিনতে পারে বললেন না, মানে কি তার পুরো মাসের বেতন দিয়ে? বেতন দিয়ে, অবশ্যই। পুরো মাসের বেতন তো 1.5 মণ চালের চেয়ে বেশি দাম না স্যার? এখন যদি আপনি ন্যূনতম মজুরি তখনকার আর এখনকার মূল্যে, তখনকার বাজার মূল্যে যা পেত এখন সেটা পায় কি? ফলে সেটা আপনি এখন ধরেন 3000 টাকা দিয়ে আপনি পাবেন 5 মণ চাল কিনতে পারবেন। আমার মনে এবং হয়- সেটাও রিজেক্টেড হয়েছিল তখন, যে বলা হয়েছিল 10 মণ চালের মূল্য আসলে প্রয়োজন, সেই সময় বাজার হিসাব করে বলা হয়েছিল। এবং সেই সময় ধরেন আমরা ওই আন্দোলনের সময় ছিলাম বলে আমাদের এটা মেমোরিতেও আছে যে আমরা এটা অ্যাকসেপ্ট করি নাই, আনিস ভাই- সেটা ভিন্ন কথা। কিন্তু ওনারা বলবেন যে আমরা পারি না, কিন্তু আমাদের এখানে তো মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, শিল্পপতি, তাদের তো অবস্থার উন্নতি হয়েছে। তাহলে কিন্তু তাদের স্যাক্রিফাইস, যারা এখানে 30 লক্ষ শহীদের কথা আপনি বলেন, এরা কারা? শ্রমজীবীদের অবস্থা working কি, people of the শ্রমজীবীদের country. অবস্থা কি পরিবর্তন হয় না একটু? পরিবর্তনের নমুনা তো এইবার আপনার, উনি তো নিজেও বললেন যে এই যে মর্মান্তিক যে দৃশ্য, জি। কারণ সেখানে হাজার হাজার পরিবারের সদস্যরা আসছে, তাদের চেহারাগুলি দেখেন, তাদের অর্থনৈতিক অবস্থাটা দেখেন, এবং এই মানুষদের যে জীবন, সেই জীবনটা যেমন ওই যে একজন পোপ যখন বললেন যে কৃতদাস, তখন আমাদের হুঁশ হইল আর কি। যেমন বললেন যে আমাদের অনেকেই এখন বলতে যাচ্ছেন কৃতদাসের মতো থাকতে চাই না, মানুষ হইতে চাই, কিন্তু আগে কথাটা ওনারা না, বুঝতে পারলেন না। আনিস ভাই, আপনি নিশ্চয়ই এটা জবাব দেবেন। আমি মাঝখান দিয়ে একটু মাননীয় মন্ত্রী একটু জিজ্ঞেস করে নিয়ে যাই যে আমাদের রিসার্চ টিমও বলছে পোশাক রপ্তানিকারকরা কর সহ নানা ক্ষেত্রে ছাড় সুবিধা পান। পোশাক শ্রমিকদের জন্য সরকার এখন পর্যন্ত কি করেছে? মানে গবেষক দল বলছে যে সব সুবিধা মালিকদের কাছে যাচ্ছে প্রায়। না, সেটা তো প্রণোদনা আছে বিভিন্ন কারণে, আমাদের মার্কেট ফ্যাসিলিটিসটা, আমাদের কম্পিটিশন, বিভিন্ন ক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে এটা সরকারের দায়িত্ব যে প্রণোদনা দেওয়াটা। তবে এর পাশাপাশি ধরেন আমাদের যে এইবার তো সরকার, গণতান্ত্রিক সরকার হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্র্যাকটিক্যালি ওনার নিজস্ব ইনিশিয়েটিভে আমাদের মিনিমাম ওয়েজ ফর দ্য ফার্স্ট টাইম গার্মেন্ট সেক্টর সিনক্রোনাইজ ওয়েতে এই জিনিসটা করা সম্ভব হয়েছে। হ্যাঁ, শ্রমিকদের চাহিদা মোতাবেক যা যা করণীয় আমরা হয়তো তার কাছাকাছি করতে পারি নাই, তবে আমরা একটা অবস্থানে আছি যে শ্রমিকের স্বার্থকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন আপনার ট্রান্সপারেন্ট ওয়েতে পদক্ষেপ গ্রহণ করা। জনাব আনিসুল হক, একটি প্রশ্ন এসেছে অনেকটা এরকম যে আন্দোলন ছাড়া আমরা প্রায় কখনোই পোশাক শ্রমিকদের বেতন বাড়তে দেখি নাই।
আর আন্দোলনে অনেক ক্ষেত্রেই আপনাদের কাছ থেকে ষড়যন্ত্র তত্ত্ব আসে। শেষ পর্যন্ত সরকার ও বিজিএমইএ বেতন বাড়ানোর উদ্যোগ নিলেই আবার আন্দোলন থেমে যায়। এর কারণটা আসলে কি বলে আপনি মনে করেন? উত্তর তো আপনি দিয়ে দিয়েছেন, সরকার উদ্যোগ নিলে আন্দোলন থেমে যায়। মানে আমরা বলি যে হ্যাঁ, আন্দোলন ছাড়া এই আন্দোলন যেটি এবার হয়েছে এটি কিন্তু প্রথমত এটা বেতন বাড়ানোর আন্দোলন ছিল না, স্পষ্ট করে বলতে পারি আমি। এটি 2টো ফ্যাক্টরিতে বা 3টে ফ্যাক্টরিতে শুরু হয়েছে এবং আমরা দেখেছি এবং আমরা নিজেরা আলোচনা করেছি যে এটি বেতন বাড়ানোর আন্দোলন হিসেবে আসেনি, বরং বিজিএমইএ যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছে যে আমরা যদিও 5 বছরের চুক্তি করেছি, 3 বছর পর রিভিউ করা উচিত। আমাদের মনে হয় উইথ দ্য ইনফ্লেশনারি সিচুয়েশন আদার থিংস আমরা বেতন নিয়ে কথা বলতে পারি। এই তার একদিন পরে থেকে কিন্তু বেতনটা অত বড় করে এসছে, মিনিমাম ওয়েজটা। 3 বছরের একটি চুক্তি হয়েছে, 2 বছর 2 মাস গেছে মাত্র। এখনই কিন্তু আমরা বলছি যে বেতন বাড়ানো প্রয়োজন। এখনই আমরা বলছি যে 3 বছর পর পর না, প্রতি বছর যেন আমরা বেতন বাড়াতে পারি। আসেন সেদিকে দেখি, সেদিকে কথা বলি। সুতরাং সেদিকে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা অবস্টাকল কি বলে মনে হয়? অবস্টাকল কিন্তু অনেকগুলো। অবস্টাকল হলো যে দেখেন, আমরা একমাত্র তো পৃথিবীতে এক্সপোর্ট করি না, পৃথিবীতে আরো অনেকগুলো দেশ আছে যারা এক্সপোর্ট করে। আমাদের কাছ থেকে কেনার 2004-এ $4.92 বিলিয়ন, আজকে 2012-এ $20 বিলিয়ন। এর কারণটা হলো কিন্তু উদ্যোক্তা, আমাদের শ্রমিক এবং তাদের এফিসিয়েন্সি। এই যে আপনি একটা কথা বললেন স্যার, যে আমরা এলসি পেলে আমাদের কোনো টাকা লাগে না, গভর্নমেন্টের ওই টাকা নেই। আজকে $20 বিলিয়ন এক্সপোর্টের এগেইনস্টে $10 বিলিয়ন ইম্পোর্ট হয়। 2টা অল্টারনেটিভ আছে, হয় আমাদের টাকা দেন, ফরেন কারেন্সি দেন, আমরা ইম্পোর্ট করি, হ্যাঁ, অথবা আপনি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে। সেকেন্ড হলো 1 টাকাও লাগে না, কারণ আমরা এই ইন্ডাস্ট্রি সেই গুডউইল তৈরি করেছে যে, এবং সেই প্রসেস তৈরি করেছে যে আমরা এলসি করি, এক্সপোর্ট করি, টাকা আসে, তারপরে টাকা দিই। সরকার আমাদেরকে 10%-এর এগেইনস্টে লোন দেয়, যেটাকে আমরা বলি যে 90% বা 50%, 60% আমরা যেটা লোন করি, ওই 10%-এর এগেইনস্টে আমাদের মাসের ফ্যাক্টরি চলার জন্য লোন দেয়। ওটুকু সরকারের। আজকে স্যার এই যে বললেন যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, কত বড় ইন্ডাস্ট্রি আসলে? আমরা বলি যে 40 লক্ষ শ্রমিক। এই 40 লক্ষ শ্রমিককে যদি আপনি কন্টেইন করতে হয়, একটি শ্রমিকের পেছনে আন্তর্জাতিক মান হলো 50 স্কোয়ার ফিট। আমরা যদি 40 স্কোয়ার ফিট করেও ধরি, 16 কোটি স্কোয়ার ফিট আপনি কিন্তু আজকে ইউজ করছেন। এই 16 কোটি স্কোয়ার ফিট আপনি তৈরি করেছেন। কে তৈরি করেছে? আরেকজন উদ্যোক্তা তৈরি করেছে। 11 যদি আজকে 600 টাকা ধরি, 1500 টাকা লাগে। ওভার দ্য ইয়ার আমি 600 টাকা করে ধরি, তাহলে 11,600 কোটি টাকার আপনি শুধু কনস্ট্রাকশনে ইনভলভ করেছেন। মেশিনারি কিনেছেন পার লাইন 32,000 মেশিন আমরা অপারেট করি, লাইন 32,000 লাইন। আমি অল্প করে ধরলাম, পার লাইন 75 টাকা, 1 কোটি টাকার উপরে লাগে। 75 লক্ষ টাকা করে হলেও 24,000 কোটি টাকার মেশিনারিতে আমরা ইনভেস্ট করেছি। 50,000 কোটি টাকার ইলেকট্রিসিটি, হ্যাঁ, 50 লাখ টাকা করে 32,000 লাইনের জন্য 12,000 কোটি টাকা শুধু এগুলোতে ইনভেস্ট করেছি আমরা। এর পেছনে আজকে আপনার ইনভেস্টমেন্ট হয়েছে স্পিনিংয়ে, উইভিংয়ে, ডাইংয়ে। 1985 সালে মাত্র 5,90,000 স্পিন্ডল ছিল, আজকে 87 লক্ষ স্পিন্ডল। আনিস ভাই, স্পিনিং, ডাইং এন্ড উইভিং মিলে 40,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট। আনিস ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি প্রথমে কম্পিটিটিভনেসের কথা বলছিলেন। হ্যাঁ, এই জায়গাটাতে আমি এসে বলি, জি, আমি হয়তো একটু আপনার ওই আগের প্রশ্নে চলে গেছি। আমরা যেহেতু কম্বোডিয়ার সঙ্গে, চায়নার সঙ্গে কম্পিট করি, সুতরাং একজন কাস্টমার আমার কাছে আসে যে সে সস্তায় পায়। কি সস্তায় পায়? আমাদের একটা পারসেপশন খুব খারাপ। কি খারাপ? আমরা হরতালের দেশ, আমরা স্ট্রাইকের দেশ, আমরা লেট শিপমেন্ট করি। এখন কিন্তু 3 দিনও লেট শিপমেন্ট আমরা করি না। এই যে একটা পারসেপশন, হ্যাঁ, আমাদের মিনিমাম ওয়েজ নিয়ে প্রবলেম আছে, আমাদের শ্রমিককে আমরা সমস্ত কিছু দিই না, এই কারণে তারা আমাদের থেকে সস্তা খোঁজে। আমি নিশ্চয়ই এটাকে বাড়াবো। আমি যখন মিনিমাম ওয়েজ, কিন্তু আনিস ভাই, আপনি যে 25 বছর ধরে ব্যবসা করছেন, সেই ব্যবসায় আজ এসে দাঁড়িয়ে 1 ঘন্টা একটা শ্রমিক 24 সেন্ট পাচ্ছে, এটা আপনার কাছে মনে হয় না যে কম্পিটিটিভ থাকার জন্য আমরা খুব বেশি টোল নিচ্ছি শ্রমিকদের? সেন্ট হিসেবে বলি না, একটা শ্রমিক যেটা নিয়ে আমরা তর্ক করি সেটা হলো আমরা মিনিমাম ওয়েজ নিয়ে তর্ক করি। জি, ঠিক আছে। মিনিমাম ওয়েজ আজকে একটা শ্রমিক যদি 3,000 টাকা পায়, এর কমে তো সে ঢোকে না। 3,000 টাকা যদি পায়, সে মাসের শেষে তার বোনাস এন্ড এভরিথিং নিয়ে 4,500 টাকায় সে মাসে গ্রহণ করে।
এটা যদি কম হয় এরপরে কিন্তু কখনো আপনি কোনো কমপ্লেইন শুনবেন না। এই শ্রমিকের পার্সেন্টেজ কিন্তু 15 থেকে 20%-এর বেশি না। আবার আমার শ্রমিক 25 থেকে 30% শর্টেজ আছে। এই একটি মেয়ে যদি তার, আমি কিন্তু মিনিমাম ওয়েজ কম বেশি তর্ক করছি না, আমি মনে করি মিনিমাম ওয়েজকে এখন বাড়ানো প্রয়োজন, সেদিকে আমরা কাজ করছি। এই 15% মেয়ে যদি 3 মাস ভালো মতো কাজ করে, তখন একজন মালিক হিসেবে আমি চাই তাকে রাখতে। সো সে একটা নেগোশিয়েটিং পাওয়ার তৈরি হয় তার, এবং সে তার মতো করে তার দাম ঠিক করে নিতে পারে। শ্রমবাজার আপনি এমন কোনো ফ্যাক্টরি পাবেন না খালেদ, যে ফ্যাক্টরির সামনে আপনি যে দেখবেন না যে এখানে শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তার মানে শ্রমিকের 15 থেকে 20% শর্টেজ আছে, কোথাও কোথাও বেশি শর্টেজ আছে। এই যে 3000 টাকা নিয়ে আমরা কথা বলি, এটা একটা, আমি আজকে বলবে যে গার্মেন্টস মালিক হিসেবে আমরা মনে করি এটাকে বাড়ানো প্রয়োজন। আমরা এটা মনে করি এক ধরনের মিসনোমারও। এই শ্রমিকটি যখন কাজ শেখে, সে কিন্তু আমার কখনো কখনো 20,000 টাকার ক্ষতিও হয় তার হাতে, কিন্তু এটা একটা তার লার্নিং প্রসেস। কিন্তু তার মানে এই না যে যে চেহারা আমরা দেখি সে চেহারা আমরা খুশি। আই থিংক উই হ্যাভ লট টু ডু, and we will do that. আমরা একটু খালেকুজ্জামান ভাইয়ের কাছে আসবো যে শ্রমিকদের আন্দোলন নিয়ে, যে শ্রমিকদের আন্দোলনের মুখে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আমরা দেখছি, কিন্তু এতে করে শ্রমিকরাও কর্মহীন হয়ে পড়ছে। কারখানা বন্ধ হয়ে গেলে কার লাভ কার ক্ষতি, সেই বিষয়টি যদি একটু আলোকপাত করেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসার পরে কারখানা বন্ধ হয়ে ব্যাপারটা যদি আপনি মাথায় রেখে থাকেন। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব কমরেড খালেকুজ্জামান, আপনাদের শ্রমিকদের আন্দোলনের মুখে পোশাক কারখানা বন্ধ নিয়ে প্রশ্ন করেছিলাম যে কারখানা বন্ধ হলে আসলে শ্রমিকদের বেশি ক্ষতি কিনা। তার আগে যে কথাটা উঠেছিল যে 26টা দেশের, সেটার উপরে যে আপনার যে ইনস্টিটিউট অফ গ্লোবাল লেবার অ্যান্ড হিউম্যান রাইটস, ওদের একটা ইয়ে আছে, যেমন তার মধ্যে দেখা গেলো যে বাংলাদেশে সবচেয়ে লো পেইড ওয়ার্কাররা, এবং সেটা নিয়ে যে কথাটা হচ্ছে তার একটা আলোচনা হচ্ছে যে এর জাস্টিফিকেশনটা কি, কতখানি। তো ফলে এটা আমি আগেও বলেছি যে এই ধরনের একটা মানুষকে যদি মানবতার অবস্থানের মধ্যে আপনি নিক্ষেপ করেন, প্রথম কথা হলো শ্রমিকরা কেউ কারখানা বন্ধ করে না। ইদানিংকাল আমরা নিউজে প্রায় দেখি, হঠাৎ সে আসছে কারখানায় কাজ করতে, এসে দেখে যে একটা নোটিশ দেওয়া আছে কারখানা বন্ধ হয়ে গেছে। এবং এর আগে আচ্ছা কি ঘটে, তাহলে শ্রমিক কেন কারখানা বন্ধ করবে? কারণ তার ইন্টারেস্ট কি? একটা হলো যে এখানে একজন মালিকের স্বার্থ থাকতে পারে, সে বলবে যে আমার লস হয়ে যাচ্ছে, আমি কারখানা চালাবো না। একজন শ্রমিকের তো হইতে, কারণ সে কারখানা চললে সে বেতনটা পাবে, সে কাজ থাকলে তার জীবন জীবিকা সেটা থাকে। ফলে কোনো শ্রমিক কারখানা বন্ধ করে যায়, তাহলে এখন এটার জন্য জবাব দিতে হবে। প্রথম কথা হলো যে আমাদের শ্রমিকের কোনো ক্ষোভ নেই না, শ্রমিক এখানে কারখানা বন্ধ করেছে কোথায়, অর্থাৎ এরকম কোনো দৃষ্টান্ত দেখাতে পারবে না। তাহলে একটা যদি আমি একটা কন্ডিশনে পুশ করি কাউকে, একটা বিড়ালকেও ঘরের মধ্যে যদি আটকে রেখে আপনার তাড়াতে থাকেন, তার সময় গায়ের উপর ঝাঁপ দেবে। তো ফলে এখানে যে এমন পরিস্থিতির মধ্যে আপনি তাকে ফেলছেন, যেমন এই যে কয়েকদিন আগের কারণ আমার কারখানার কথা খেয়াল নেই, সেখানে সে বলছে যে বাইরে থেকে কিছু লোক, ওই জুট ব্যবসায়ী এবং কিছু মাফিয়া, তারা ঢুকে শ্রমিকদের পিঠের দাগটাকেও দেখাচ্ছে। তাহলে এই শ্রমিক তখন কি করবে? তারপরেও তো তারা সেখানে বলছে যে আমরা এখনো কাজ করতে চাই। খালেকুজ্জামান, একাডেমিক ইন্টারেস্টে একটা প্রশ্ন আমার মাথায় আসে যে ধরেন রানা প্লাজার ঘটনার ধসের পরে বেতন বাড়ানোর দাবিটা কেন ওঠে? না, তার আগে এই দাবি ছিল, মানে দাবিটা আগে থেকেই ছিল। এই সময় এসে এটা জোরালো কেন হয়? জোরালো এই সময় না, এর আগে থেকেই ছিল, কিন্তু এই সময় এসে যেটা দেখা যায়, আমি বললাম যে হাজার হাজার মানুষ এই যে যারা এসছে, তাদের সঙ্গে যারা কথা বলেছে, তারা বলছে যে এই যে গার্মেন্টসে যে মেয়েটি কাজ করে বা ছেলেটি কাজ করে, তাহলে সে তার পরিবারকে তার টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য কি পরিমাণ টাকা দিতে পারে, এবং বেশিরভাগই বলছে যে লাস্টটা যদি দেয়ও, এটা নিয়ে যাওয়ার পয়সাও তাদের হাতে নাই। এবং এই যে তারপরেও কোনোভাবে তারা টিকে থাকে, যদি গ্রামে হয়তো জীবনযাপন করে, কস্ট অফ লিভিং এত বেশি না, সেইভাবে তারা চলে। ফলে এখান থেকে এই জিনিসটা এসছে যে মানুষ চোখের সামনে দেখলো, একটা দুইটা না তো, এই যে মানুষ যারা ধরেন 4,500 শ্রমিক কাজ করে, কিন্তু যারা মারা গেছে তাদের এই মানুষ খুঁজতেছে, হন্য হয়ে ঘুরতেছে। এমন বহু লোক আসছে, এই যে আত্মীয় স্বজন যারা এসছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, অন্যরা, তারা সহায়তা করে সেই সময় লোক বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। অনেকের আছে 2 বার আসা যাওয়ার পরে তার পকেটে কোনো টাকা নেই। তার মানে হচ্ছে যে তারা একটা চরম দারিদ্র্যের মধ্যে অবস্থার মধ্যে। আমি একটু জনাব দিলীপ বড়ুয়ার কাছে আসতে চাই। দিলীপ বড়ুয়া সাংবাদিকতা বিভাগেরও একজন স্নাতকোত্তর বটেন, তার কাছে এই প্রশ্নটি আমাদের করতেই হবে যে একজন দর্শক আমাদেরকে বলেছে যে মিডিয়া শুধু গার্মেন্টস ফ্যাক্টরিগুলি সম্পর্কে নেতিবাচক খবরগুলি দেখায়, শ্রমিকদের বিভিন্ন রকম নেতিবাচক খবরগুলি দেখায়, এগুলি দেখিয়ে আরো বেশি চাপে ফেলে। এবং উনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের বহির্বিশ্বের ভাবমূর্তি অনেকখানি নষ্ট করে। এই বিষয়টির সাথে কি আপনি একমত?
দেখুন, সংবাদপত্র সবসময় বলা হয় বস্তুনিষ্ঠর কথা বা ইউলোর জার্নালিজমের কথা এখানে বলে না, কিন্তু আমাদের দেশের সংবাদপত্র জগৎগুলাতে অধিকাংশ সংবাদপত্রের সম্পাদকগুলা কিন্তু তারা এডিটোরিয়াল লেখেন না। এডিটোরিয়াল সম্পাদকে না লেখেই কিন্তু তারা মালিক, মানে টাকার বদলতে মালিক হইয়া সংবাদপত্র করে, এটাকে আবার তাদের ম্যানিপুলেশনের হাতিয়ার হিসাবে ব্যবহার করেন। এটাও কিন্তু বাস্তব সত্য। সেই জন্যই কি শুধু নেগেটিভ? না, আমি বলছি এটা একটা অংশ, যে আমাদের রেসপন্সিবিলিটি ইন অল রেসপেক্ট হতে হবে। আমি যেমন, আপনি দেখেন আমাদের এখানে কিছুদিন আগে, জাস্ট ইমিডিয়েট পূর্বে টেক্সাসে একটা সারের কারখানাতে আগুন লেগেছিল। প্রথম বলছিল 14 জন 15 জন নিহত হয়েছিল, পরে যে কতজন নিহত হয়েছে, কিন্তু ওইখানকার সংবাদপত্র বহির্বিশ্বে এটা কোনো রিপোর্ট তারা করেনি। আজকে আমাদের এই যে এটা কি আপনি ভালো বলছেন? সাংবাদিকতার একজন ছাত্র হিসেবে তো না, আমি আমি মনে ভালো করি যে কথা আমি তারা বলছি। নিদারুণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমি বলছি যে ওদের মধ্যে ফ্রিডম অফ প্রেস যেখানে বলে, ফোর্থ স্টেটের কথা বলা হয়, সেই জায়গায় বলে যে এই কনজারভেটিভ কতগুলো ইস্যুতে তারা ভেরি কনজারভেটিভ। আমি এই কথাটা বলতে চাচ্ছি। আর আমাদের এখানে যে এই যে খুন, অমুক তমুক, এই সমস্ত বিষয়গুলোকে ব্যানার হেডলাইন গুলোকে দিয়ে এমন বলে জিনিসটা আপনার সংবাদপত্রের নিউজ মিডিয়াটাকে এমনভাবে আপনার আমি বলতে যে টেনশনের দিকে ধাবিত করে, যার ফলে অনেক ক্ষেত্রে বস্তুনিষ্ঠ রেসপন্সিবিলিটির বিষয়টা অনেকটা ম্লান হয়ে পড়ে, টেনশনটা আরো বাড়ে। তবে খালেকুজ্জামান ভাইয়ের কাছ থেকে আমরা শুনেছি যে আমরা নাকি অধিকাংশ সময় মালিকদের পক্ষই নেই, বরং এগুলো আড়াল করতে চেষ্টা করি, এটাও শুনেছি। খালেকুজ্জামান ভাই কি একমত? আমি একটু এক কথাই শুনতে চাই, কারণ আমি আনিসুল হক ভাইকে একটা প্রশ্ন করতে হবে। সরকারের পক্ষ থেকে এখন বলা হয় যে ইয়েলো জার্নালিজম থাকতে পারে দেশে, কিন্তু বিষয়টা এরকম নয়। বরঞ্চ সেখানে দেখা যাচ্ছে যে শ্রমিকদের পক্ষে বলে আমি এটা পক্ষাপক্ষর কথা বলছি না, কারণ কোনো একটা পক্ষে আমি অযৌক্তিক কথা বলা, সেটার পক্ষে এটা আমি বলবো না। তাহলে যেটা ওই যে বস্তুনিষ্ঠ যেটা বলছেন, তাহলে সেই বস্তুনিষ্ঠতার মধ্যে এখন এই যে একজন শ্রমিক, তারা যেটা আমি একটু আগে বললাম যে তার যে আত্মীয় স্বজন বা পরিজন সেখানে তাদের নিয়ে এসে কিভাবে থাকে, কোথায় সে থাকে, কিভাবে তার জীবনটা চলে, এই বিষয়গুলো মনে করেন কেন যে আমরা বাড়াবাড়ি করি শ্রমিকদের? যেখানে দিলীপ বড়ুয়া যে মাননীয় মন্ত্রী যে বললেন যে আমরা অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকি, সেটাকে আপনি মনে করেন কিনা? না, এটা মনে কেন, প্রথম হলো যে বাড়াবাড়ি হলে তারা জবাব দেবেন। রাইট। ফলে এইভাবে অভিযোগ করাটা ঠিক না। যেমন আপনি একটা যদি বাড়াবাড়ি করেন, গভর্নমেন্টের হাতে অনেক মিডিয়া আছে, যেমন আমরা পারি না, কারণ আমাদের কোনো মিডিয়া নেই, কিন্তু গভর্নমেন্টের হাতে তো মিডিয়া আছে, যে তখন তারা টু দি পয়েন্ট বলতে পারে, তারা বলতে পারে যে এই কথাটা বাড়াবাড়ি হয়েছে, অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটা। জনাব আনিসুল হক, আমি একটু কমরেড খালেকুজ্জামানের আগের প্রসঙ্গ ধরে আসি যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মানে আমরা নিতে দেখেছি আসলে এলাকার গার্মেন্টস মালিক এবং বাংলা বিজিএমইএ। এটা এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত কিনা, নাকি এটা শ্রমিকদের প্রতি ভাতে মারা জাতীয় হুমকি? প্রশ্ন এত শক্ত, একটু আগে থেকে আসি, যেখানে খালেকুজ্জামান সাহেব বলেছিলেন যে পৃথিবীর সবচেয়ে কম লো স্যালারি পার্সন আমাদের। আসলে আমার মনে হয় কি জানেন, আমাদের আর্থসামাজিক অবস্থাটাই এরকম। আজকে মানে কাউকে ছোট করার জন্য না, আপনি যে কোনো সার্ভিসে দেখেন যত গ্র্যাজুয়েট বাংলাদেশে বেরোচ্ছে, ভাই অনেক জায়গায় গ্র্যাজুয়েটরা এমন এমন কাজ করতে হচ্ছে তারা 5,000 টাকার বেশি বেতন পাচ্ছে না, সারা জীবন পড়ে এসছে। ইঞ্জিনিয়াররা বহু জায়গা আছে 7 থেকে 8,000 বেশি টাকা পাচ্ছেন না। মানে ভালো ভালো প্রফেশনাল ছেলেপেলেরাই লক্ষ লক্ষ যে যারা এই কাজটি করতে পারছে না, কিন্তু পাচ্ছে না টাকা। মানে প্রোডাক্ট আপনি যদি বলেন সেই হিসেবে যে কি নিশ্চয়ই গার্মেন্টস অনেক লো পায় বলেই হয়তো কথাটা এভাবে এসছে, কিন্তু ওটা কিন্তু ফোকাসড হচ্ছে না। হ্যাঁ, তার অন্য অনেক কারণ আছে। কিন্তু গার্মেন্টসেরও একজন শ্রমিক যখন, অনেক শ্রমিক আছে যারা 30-40 হাজার টাকা বেতন পায়, মানে শ্রমিক মানে সুপারভাইজারি লেভেলে। হ্যাঁ, অনেক শ্রমিক আছে যারা প্রোডাক্টিভিটি কাজ করে 20-25 হাজার টাকা পায়। তবে এই একটা তর্ক থেকেই যাবে। আর আপনি যে প্রশ্নটা করছিলেন, দেখুন গত বছর 2010-এ লন্ডনে 1118টি ক্যাজুয়ালিটি হয়েছে, মারা যায়নি, দুর্ঘটনা ঘটেছে, 112 জন মারা গেছে, আমি জানি না। গত 2011-তে চায়নাতে 1,30,000 ক্যাজুয়ালিটি হয়েছে তাদের মেইন ইন্ডাস্ট্রিতে। 1 লক্ষ, ইউ ক্যান সি, আপনার সামনে কম্পিউটার খোলা আছে, গুগলে যান, ইউ ডোন্ট নো। তাদের পলিসি একরকম, আর আমাদের টেলিভিশন বলেন বলেন, আমরা একভাবে অভ্যস্ত হয়ে গেছি যে নিউজ এভাবে দেখে। আচ্ছা, আপনি বলছিলেন ফ্যাক্টরি বন্ধ করে দেয়, কোনো মালিক তার ফ্যাক্টরি বন্ধ রাখতে চায় না।
চায় না এই জন্য যে আজকাল যে কম্পিটিশনের যুগ হয়েছে, মালিকরা একদিনও লেট করে শিপমেন্ট করতে পারে না, একদিনও না, একদিন দুদিনের বেশি হলে এয়ার শিপমেন্ট। এই যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে এই পলিটিক্যালি যে স্ট্রাইক হচ্ছে, হরতাল হচ্ছে, এর যে কত মানে ক্যাজুয়ালিটি হচ্ছে বিশেষ করে আমাদের সেক্টরে, এটাকে কিন্তু আর 2 বছর পরে দেখা যাবে যে 300 গার্মেন্টসের মালিক সিক হয়ে গেছে। একটি কনসাইনমেন্টই যথেষ্ট। তার মানে কি হয়, শ্রমিকের জন্য হোক বা বহিরাগতদের জন্য হোক, একটি ফ্যাক্টরি যদি প্রথম দিন একদিন বন্ধ থাকে, মালিকেরও ক্ষতি হয়, শ্রমিকের কিন্তু অত ক্ষতি এখনো হয় না। তার কারণ শ্রমিক যে কোনোভাবে কিন্তু তার বেতনটি এখন আমরা দিয়েছি অন্তত, যে বেতনটি শেষ পর্যন্ত জোর করে হলে হোক বা বুঝিয়ে হলে হোক, বেতন কিন্তু সে নিয়ে যায়, বেতন পায় মোস্ট অফ দ্য কেসেস। এইবার প্রথম বিজিএমইএ বলল যে 113 ধারা বা কোনো ধারায় আমরা বেতন দেব না। তার মানে কাজ যখন শ্রমিক বন্ধ করে, তাকে যদি আপনি বারবার রিকোয়েস্ট করার পরে না নিয়ে যেতে পারেন, অথবা সে কার্ড পাঞ্চ করে বসে থাকে, তখন একজন মালিক কি করবে? কি করবে? একজন শ্রমিকের তো আন্দোলন করার কিছু পন্থা আছে। সে যদি স্যাটিসফাইড না হয়, তারা আমাদের সঙ্গে কথা বলবে, হ্যাঁ, তারা আমাদের সঙ্গে নেগোশিয়েট করবে। এই জায়গাটিতে ইউনিয়নের প্রশ্ন আসে, নিশ্চয়ই আসে, কিন্তু সেটিকে ছাড়াও আমরা কিন্তু আমাদের যেমন ফ্যাক্টরিতে আছে যে ওয়ার্কার্স পার্টিসিপেটরি কমিটি, আমরা ইলেকশন করে দেই, ফুর্তি করে তারা। তো এই কমিউনিকেশন গ্যাপ এত বড় একটা শিল্প হয়েছে, তো এই কমিউনিকেশন গ্যাপগুলো আছে। ইউনিয়ন হলেও তার একটা কিছু ঘটবে। তবে আপনার প্রশ্নের উত্তর হলো, মালিক কখনো চায় না তার ফ্যাক্টরি বন্ধ থাকুক। আমাদের এখানে একজন দীর্ঘকালের মজদুরদের আন্দোলনের সৈনিক আছেন, দিলীপ বড়ুয়া আছেন, খালেকুজ্জামান কমরেড। আমরা আপনাদের কাছে জানতে চাইবো যে এই যে যেটি উনি বলছিলেন যে শ্রমিক যদি কাজ করতে না চায়, তাহলে মালিক এখানে কি করতে পারে এই বাইন্ডিংস এর মধ্যে থেকে, যাকে যখন কিছুদিন পরে শিপমেন্ট করতেই হবে বা প্রোডাকশনে যেতেই হবে। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আপনাদের কাছে শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব দিলীপ বড়ুয়া, আমরা একটু জানতে চাইছিলাম যে শ্রমিকদের টাকা নিয়ে, যে শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে শ্রমিকরা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ চায় কি চায় না, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। আমাদের একজন দর্শক, তিনি অবশ্য বলছেন যে আপনারা শুধু শ্রমিকদের কথা বলছেন। ওনার নাম আব্দুল্লাহ। উনি বলছেন শ্রমিকদের কথা বলছেন, এই দেশে একজন প্রাইমারি স্কুলের শিক্ষকরা যে কত টাকা বেতন পায় সেই প্রসঙ্গে আলোচনায় আনছেন না। কিভাবে এই শ্রমিকদের বিষয়টি কিভাবে আপনি অ্যাড্রেস করবেন, এটা যদি একটু বলেন। শ্রমিকদের বিষয়টি ওয়েজের প্রশ্ন নিয়ে যদি কেউ কাজ না করে, কেউ যদি বিষয়টা হচ্ছে যে কাজ ছাড়া তো ওয়েজের প্রশ্ন আসে না। জি, কাজের সাথে ওয়েজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের একজন মালিক বলছিলেন যে উনি যদি কাজ না করেন এবং অ্যাকচুয়ালি এখানে আমাদের দেশে যে বিষয়টি হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন থেকে আরম্ভ করে যদি আমরা বিচার করি, যে কোনো দেশে আপনার শ্রমিক ইন্ডাস্ট্রিটা যেভাবে গড়ে উঠে, বাংলাদেশে কিন্তু এর ব্যতিক্রম নয়। যে এখানে দেখেন অনেকে প্রথম যে ছোট ছোট গার্মেন্ট শুরু করছিল, পরে এমনভাবে এটা বিকশিত হতে থাকে, বাড়িকে বাড়ি তখন জিনিসটা গার্মেন্টস রূপান্তরিত, গার্মেন্টস কারখানাতে রূপান্তরিত হয়। এখন এই জন্য যতটুকু সোশ্যাল কমপ্লায়েন্স হিসাবে এটাকে মানা উচিত ছিল, হয়তো অনেক সময় সেটা মানা সম্ভব হয়নি, বা অনেকে এটাকে উপেক্ষার দৃষ্টিতে দেখছে। তো এখন আজকে আমরা যে বিষয়টি দেখছি যে সর্বত্র মালিক পক্ষ বলেন, যারা সোশ্যাল সমাজ বলেন, বিদেশি বায়ারেরা যারা বলেন, যারা বিভিন্ন রকম যে বড় বড় কোম্পানি যারা আমাদের দেশ থেকে অর্ডার দেন, তারা বলেন, সবাই এখন তারা উপলব্ধি করছে যে আমাদের দেশের শ্রমিকদের এই যে ওয়েজ সিস্টেমটা রিফর্ম হওয়া দরকার। খালেকুজ্জামান ভাই, আপনি কি বলবেন? একজন মালিক বলছিলেন যে যদি শ্রমিকরা কাজ না করে এবং ভিতরে গিয়ে বসে থাকে, তাইলে তাদের কি করার থাকে এই প্রসঙ্গে? এই কথাটা হলো একটা বিবেচনা প্রসূত কথা নয়। শ্রমিকরা তো পার্কে যাচ্ছে না, যখন সে কারখানায় যায় তখন সে কাজ করার জন্যই যায়। এখন যেই শ্রমিক 10 জন একটা ঘরের মধ্যে 10 ফিট বাই 8 ফিট একটা কামরার মধ্যে 10-12 জন থাকে, এবং যারা সেদিন বৃষ্টির সময় দেখলাম এক ছাতার মধ্যে মাথা গুঁজে 3 জন যাচ্ছে, পুরো শরীর ভিজে যাচ্ছে, এবং সেখানে যেখানে থাকে সেই জায়গায় গ্যাসের সাপ্লাই থাকে না, সেখানে রান্নার সে ব্যবস্থা থাকে না, টয়লেটে লাইন দিতে হয়। এই অবস্থার পরও সেই মানুষগুলি যখন সেখানে যায়, এবং যে পরিমাণ খাদ্য 3000 কিলো ক্যালোরির দরকার, সেই জায়গায় 1000 যে জোগাড় করতে পারে না, এই ভগ্ন স্বাস্থ্য এবং এই যে এক ধরনের অব্যবস্থা, তার থাকা অন্যান্য সব কিছু মিলে তারপরেও সেই মানুষগুলি কাজ যে করে,
এই কন্ডিশন অন্যরা কাজ করতে পারতো না, কিন্তু তারপরেও তারা যে কাজ করে এর মধ্যে দক্ষতা, এই অল্প সময়ের মধ্যে গত 20 বছরে দক্ষতা যে মানে এসছে, যে কন্ডিশনে তারা থাকে, যে ধরনের তাদের শিক্ষাগত মান, যে ধরনের তাদের মজুরি, সব কিছু মিলে এটা অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে ওরা বলছে যে এটার বিস্ময় যে দক্ষতাটা এই দেশের শ্রমিকরা অর্জন করলো। ফলে এইভাবে কথা বলাটা তাদের প্রতি একটা ন্যায় বিচার হয় না, বা এটা বাস্তবতাকেও প্রতিফলিত করে না। আর যে কথাটা যেটা বলছেন যে ট্রেড ইউনিয়নের একটা কথা এসছে যে মহাজোটের একটা নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যেই ছিল আইএলও কনভেনশনকে তারা পুরোপুরি মানবেন, এবং 73-তে তারা এটাকে বোধহয় করে রেটিফাই করেছিলেন। কিন্তু দেখা গেল যখন এইবারও উনি বললেন যে কি মানে পার্টিসিপেটরি কমিটিটা করেছেন, মালিক এবং শ্রমিক দুই পক্ষ মিলে একটা পার্টিসিপেটরি কমিটি থাকবে এবং হ্যাঁ, এটা তাহলে হবে না। যাক, তাহলে এখানে মূল কথা হচ্ছে যে এটা একটা মানে খুব বিবেচনাপ্রসূত কথা না, সেখানে বলছিলেন আনিস ভাই আমাদের 30 সেকেন্ড সময় আছে। 30 সেকেন্ড শুধু বলতে পারি যে আমি সম্মানীয় খালেক ভাইয়ের সঙ্গে প্রায় সবগুলোতেই একমত। আমাদের অনেক কিছু আসলে করার আছে। আমরা মনে করি যে শ্রমিকরা যে জীবন করছে তাদের জন্যই কিন্তু আমরা আজকে এই জায়গায় এসেছি। আমাদের শ্রমিকরা, যদিও আমরা বলি যে অনেক গন্ডগোল হচ্ছে, সে তুলনায় এত বড় একটা শিল্প, সে হিসেবে কিন্তু আমরা মনে করি অনেক কন্ট্রোলড। কখনো কখনো এই ঘটনাগুলো আমাদের পারসেপশন এত নষ্ট করে দেয় যে আমরা মানে খেই হারিয়ে ফেলি। তবে এই সমস্ত কিছুর সঙ্গে থেকে বলি, যদি এই আমাদের প্রোডাক্টিভিটিটার সঙ্গে বাড়ানো যায় তাহলে আমার মনে হয় যে আমরা অনেক দূর যেতে পারবো। আর একটি কথা, শেষ কথা, সেটি হলো যে আজকে আপনি যেটা লিখছেন যে কোন খাদে, গার্মেন্টস খাদ, এই খাদের এখনো তলানি দেখা যাচ্ছে। আমরা সবাই মিলে যদি এই সেক্টরটাকে না ধরতে পারি তাহলে এই খাদের তলানি এমন জায়গায় যাবে যে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব খাদের মধ্যে। আমরা অবশ্যই সেটা চাইবো না। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।